তন্ময় ভট্টাচার্য যদি একই দাবি করেন যে সজল ঘোষের জন্য আমি হারলাম, কি করে করতে পারেন? উনি 26,000 ভোট পেয়েছেন, আমি 61,000 ভোট পেয়েছি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনারাও তো জিডিপির 6%-এর বেশি শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করেননি কেন্দ্রীয় সরকার। আমি মমতা তাড়ানোর লড়াইতে যদি আমি ক্রেডিট পাই, যে মমতাকে কারা তাড়িয়েছে সেখানে যদি আমার নাম থাকে, আমি মনে করবো দ্যাট ইজ আমি আপনার সঙ্গে একদম সহমত। দ্যাট ইজ আ। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে সিবিআই তদন্ত করছে, সিবিআই ব্যর্থতা আছে, এ কথা মানতে আমার কোনো দ্বিধা নেই। আবারও বলছি, ব্যর্থতার পাটটা আপনি তুলতে পারেননি, ব্যর্থতার পাটটা আমি তুলছি। সেটা তাতে কিছু সন্দেহজনক রক্তের চাপ পাওয়া গেছিল বলে সিবিআই তাকে লক করেছিল, পরবর্তীকালে সিবিআই সেটা খুলে দিয়েছিল, কিন্তু মাঝখানে কোনো তদন্ত করেনি। এটা নিশ্চয়ই সিবিআইয়ের ব্যর্থতার মধ্যে। আপনারা বলেন সেটিং, আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলতে আপনি কাকে মিন করছেন? আপনি জামাটা বেশ ভালো, সুন্দর লাল। তো আমি আপনাকে বলি, পশ্চিমবঙ্গের বাকি রাজনৈতিক দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার হওয়ার পরে তারা তাকে শহীদের মর্যাদা দিয়ে সারা ভারতবর্ষে তাকে সামনে রেখে আন্দোলন করতে যাবে কি যাবে না? আপনি আমাকে বলুন, 14 দিন হাইওয়ে বন্ধ করে আমি যদি আজকে বসে থাকি, পুলিশ আমাকে মেরে তুলে দেবে না? আজকে এই জায়গায় আজকে সিপিএমও যদি বসে থাকে মেরে তুলে দেবে না? কিন্তু মমতাকে 14 দিন ধরে বসতে দেওয়া হলো উইথ পুলিশ প্রোটেকশন। তার মানে কি অপরাধীকে ছেড়ে দিতে হবে? অপরাধীকে ক্ষমা করার অধিকার কি একজন মুখ্যমন্ত্রী আছে? নেই। কিন্তু কারোর শাস্তি হয়নি, উল্টে মনীশ গুপ্তর মতন লোকেদেরকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ নিয়ে কথা বললে তারপরে প্রশ্নটা কিন্তু সুশান্ত ঘোষ নিয়ে করতে হবে আমায়। না না, সে ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি আমায় করবেন। না না, অবশ্যই দিলীপ ঘোষ বললে সুশান্ত ঘোষ অবশ্যই করবো, কিন্তু দিলীপ ঘোষ, সুশান্ত ঘোষ, দিলীপ ঘোষ, আমার প্রশ্নটা ঘোষ নিয়ে নয়, আমি আয়ন ঘোষ নিয়েও প্রশ্ন করতে পারি, সেই প্রসঙ্গে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। আমার প্রশ্নটা ও তো সারা জীবনেও হবে, সেই যে না হবে, আমার এক্ষুনি হবে, এক্ষুনি হয়ে যাবে। আমার সেটা প্রশ্ন ছিল সজলদা। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল, আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে যে মানুষটি বসে রয়েছেন তার সম্পর্কে নতুন করে তো আমার বলার কিছু নেই। তাকে আপনারা কোন পরিচয়ে পরিচিত করবেন? তার বহুমুখী পরিচয়, তিনি সমাজসেবী, তিনি বিজেপি নেতা, তিনি কাউন্সিলর, কিন্তু আমার কাছে যে পরিচয়টা তার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তার কাছে আমার যে কারণে ছুটে আসে, তিনি হলেন স্রোতের বিরুদ্ধে হাঁটা একজন মানুষ। কেন স্রোতের বিরুদ্ধে হাঁটা? তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিন্তু কখনো এ রাজ্যে অন্তত সরকারের ক্ষমতার স্বাদ পাননি, কিন্তু তার যা জনপ্রিয়তা, তার যা ওরেটরি, তার যা বাচন ক্ষমতা, তার যা সাংগঠনিক ক্ষমতা, তিনি কিন্তু চাইলে অবশ্যই সরকারি ক্ষমতা ভোগ করতে পারতেন। এখানেও সজল ঘোষের সঙ্গে কথা বলবো। সজলদা, স্বাগত জানাই আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে। প্রথমেই প্রশ্ন করি, পচা শামুকে পা কাটার অভিজ্ঞতাটা ঠিক কেমন? কারণ 2024-এর বাই ইলেকশনে বরানগরে আপনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারলেন। আমি দেখছিলাম আপনারা কিন্তু 7% ভোট বাড়িয়েছেন এবং তৃণমূলের ভোট 10% কমেছে, কিন্তু একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, একজন অভিনেত্রীর কাছে আমি বুঝতে পারলাম না যে আপনি পচা শামুক বলে একজন পোড় খাওয়া রাজনীতিবিদ একজন অভিনেত্রীর কাছে হারলেন। আমি প্রথমে এটা প্রোটেস্ট করছি যে পচা শামুক কাউকে আমি বলতে রাজি নয়। আচ্ছা, হ্যাঁ, পচা শামুক বলতে আপনি কাকে বললেন সেটাও বুঝলাম না। সায়ন্তিকাকে দেবীকে বললেন না তন্ময় ভট্টাচার্যকে? না না, একজন অরাজনীতির মানুষ। না না, হ্যাঁ সেটা হয়। এগুলো কোনো, দেখুন আমি একটা কথা বলবো, এইচএল বহুগুণার মতন মানুষ হেরেছিলেন অমিতাভ বচ্চনের কাছে, ঠিক আছে? সোমনাথ চ্যাটার্জির মতন মানুষ নবাগতা মমতা ব্যানার্জির কাছে হেরেছেন, আবার তিনি মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছেন, আবার পরের বার তিনি আবার নবাগতা মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছিলেন। এগুলো ঠিক আমি এইভাবে ব্যাখ্যা করতে রাজি নয়। সায়ন্তিকা দেবী নিজের ক্ষমতায় উনি জেতেননি, সরকারের রাষ্ট্রশক্তি, আপনাদের ভাষায় রাষ্ট্রশক্তি, পেশি শক্তি, দুর্বৃত্তায়ন ভোটের নামে, প্লাস সিপিএমের ভোট কাটুয়ার খেলায় তিনি জিতেছেন। তো ওখানে আপনি দেখেছেন, ওখানে আপনি 7% ভোট বেড়েছে, আমাদের 10% ভোট কমেছে, কিন্তু আমাকে যিনি হারিয়েছেন তার নাম তন্ময় ভট্টাচার্য, যিনি জিতেছেন তিনি সায়ন্তিকা দেবী হতে পারেন, কিন্তু আমার হারের পেছনে যার ভূমিকা তার নাম তন্ময় ভট্টাচার্য। তিনি তার ভোটটা বাড়িয়ে নেওয়ার জন্য আমরা ওখানে আমার দল ওখানে পরাজিত হয়, বারবার হবে না। তন্ময় ভট্টাচার্য যদি একই দাবি করেন যে সজল ঘোষের জন্য আমি হারলাম, কি করে করতে পারেন? উনি 26,000 ভোট পেয়েছেন, আমি 61,000 ভোট পেয়েছি।
আপনারা না থাকলে উনি টোটাল বিরোধী ভোটটা এখন হ্যাঁ, সে তো কেউ না থাকলে, এটা তো এইগুলো তো হাইপোথেটিক্যাল প্রশ্ন না, এগুলোর কোনো জবাব হয় না। কেউ যদি না থাকতেন, মমতা যদি না থাকতেন তাহলে কি হতো, এগুলো কোনো কথা। মমতা যদি না থাকতেন, মোদি যদি না থাকতো তাহলে কি হতো? মমতা যদি না থাকতেন কি হতো? কোথায়? রাজ্যে, মানে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। আপনি ভালো থাকতেন, আপনি আর একটু ভালো থাকতেন, আপনার রাজ্যটা 3 ট্রিলিয়নের রাজ্য হতো। হ্যাঁ, এই 26,000-এর যারা রাস্তায় বসে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেগমেন্টে বসে আছে মানুষ, তাদের দেখতে পেতেন না, তারা স্কুলে থাকতো। গত 14 বছরে প্রায় 8,500 স্কুল উঠতো না। গত 14 বছরে 21,000 মদের দোকান নিশ্চয়ই খুলতো না। ভালো থাকতেন আপনি, আপনার কাজ থাকতো। আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনারাও তো জিডিপির 6%-এর বেশি শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করেননি কেন্দ্রীয় সরকার। এই দেখুন, আবার এই জিডিপি নিয়ে শিক্ষা খাতের মধ্যে যাবেন না। আমি আপনাকে বলি, জাপান আমাদের থেকে এগিয়ে না পিছিয়ে? অবশ্যই এগিয়ে, অবশ্যই এগিয়ে। কিন্তু যদি এখন ওই ট্রিলিয়নের হিসেব যেটা হচ্ছে, তাতে জাপান আমাদের থেকে পিছিয়ে। 1, 2, জাপানের টাকার দাম আমরা 4th লার্জেস্ট। হ্যাঁ, 4th লার্জেস্ট। তো আমার প্রথম হচ্ছে আমেরিকা, দ্বিতীয় হচ্ছে চায়না, তৃতীয় হচ্ছে জার্মান, 4th হচ্ছে আমরা, 5ম বোধহয় জাপান বা ব্রিটেন, কি আছে আমার এক্ষুনি খেয়াল করছি। আমরা হাঙ্গার ইন্ডেক্স 105। ওই হাঙ্গার ইন্ডেক্সটা আপনাদের লেখা। আমাদের বলতে? হ্যাঁ, ওই কেউ লিখে দিয়েছে, সেটা নিয়ে আপনি বলছেন। বিশ্বের কোন সংস্থা এটা করেছে, এই তদন্তগুলো, এই সমীক্ষাগুলো করে, সেটা আপনি আমায় বলতে পারেন? পার ক্যাপিটা ইনকামও তো দেখতে হবে তাহলে। আবারও বোঝানোর চেষ্টা করছি, জাপানের টাকার মূল্য কত? ভারতবর্ষের টাকার থেকে জাপানের টাকার মূল্য অনেক কম। সেই অর্থে আপনার কথায় জাপান পিছিয়ে। পার ক্যাপিটা দেখতে যাবেন, না হাঙ্গার ইন্ডেক্স দেখতে যাবেন, না মানুষ কতটা খেয়ে পড়ে আছে? মানুষ আপনার বাড়ির গোড়ায় 76-এর মন্বন্তরের মতন মা ফ্যান দাও গো ফ্যান দাও করছে কিনা সেটা দেখতে হবে। পাকিস্তানের মতন ভারতের আকাশের দিকে তাকিয়ে আছে, কখন ভারতের থেকে চালের বস্তা আসবে, ময়দার বস্তা আসবে, তার দিকে দেখতে হবে। আপনাকে এইগুলো দেখতে হবে। আপনি ওই কারা কি ন্যারেটিভ ক্রিয়েট করছে, কারা কোন উদ্দেশ্যে, কোন সংস্থা, তারা তাদের বাজারে কি ক্রেডিবিলিটি, কিছুই জানা নেই। একটা কেউ হাঙ্গার ইন্ডেক্স ছেড়ে দিয়েছে, তাতে আমরা বাংলাদেশের পরে। আরে আপনি আমায় বলেন তো, আপনি সেটা বিশ্বাস করেন শিক্ষিত মানুষ? আমরা শ্রীলঙ্কার পরে, দেশটা উঠে গেছে। না, এখন আবার নতুন করে রিবিল্ড হয়েছে। না, সে বলছি তো, সে এবার এটা কারা করেছে তাও জানি না। অতএব আমি ওই দিকে যাব না। আমার তো চোখ আছে, ভগবান তো দিয়েছে মাথা, একটা মস্তিষ্ক, আমি সেখান দিয়ে দেখি না। আপনি আমায় বলুন, আপনার বয়স কত? আমার বয়স বলতে হবে, 40-এর ঘরে। তো 40-এর গোড়ায়, আচ্ছা ঠিক আছে, একটু কমিয়ে দিলাম। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আমাকে বুঝিয়ে বলুন, আপনি তো প্রফেশন বেছে নিয়েছেন শুধু এই মোবাইলটাকে কেন্দ্র করে, এটাই তো রোজগার হচ্ছে। না, এটাতে রোজগার না, আর চলুন, আপনার সাইড ডিশ হচ্ছে, আপনার মেন ডিশ হচ্ছে না, মেন কোর্স হচ্ছে না, কিন্তু সাইড ডিশ তো হচ্ছে। আজ থেকে 10 বছর আগে এটা কেউ জানতো না। এটা মোদিজির দেওয়া। কোনটা? এই যে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এখানে ভিউয়ার্সের মাধ্যমে রোজগার যেটা হচ্ছে, এটা তো একটা নতুন জিনিস। আপনি এটা করে খেতে পারছেন। মোদিজি দেওয়া কেন বলছেন? যে যার সরকার, তাজমহল যদি শাহজাহানের দেওয়া হয়, তাহলে এটা মোদিজির দেওয়া বলতে আপনি বলছি শুনুন, আধুনিক টেলিকমের বাবা যদি রাজীব গান্ধী বা শ্যাম পিত্রদাকে আপনারা বলতে চান, তো আজকে এটা বলতে আপত্তি কোথায় যে ইন্টারনেট এত সস্তা সারা বিশ্বে কোথাও নেই? না, আমি সেই জানি না, অনেক জায়গাতেই আছে, কিন্তু আমি সেই জায়গায় আছি না। আমি তাহলে যদি ভারতবর্ষের প্রথম মোবাইল ব্যবহারকারীর নাম হচ্ছে জ্যোতি বসু, কিন্তু আপনারা বলেন যে তারা হচ্ছে যে কম্পিউটার তুলে দিয়েছিলেন। কিন্তু অন্য প্রসঙ্গে আসবো, অনেকেই জানে না সজলদা, যে আরজি কর এখান থেকে ঢিলছোড়া দূরত্বে প্রায় বলতে গেলে আরজি কর আন্দোলনের সময় যে আন্দোলন সরকারের ভিত প্রায় নাড়িয়ে দিচ্ছিল বলা যায়, সেই আরজি কর আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ আপনি ছিলেন। যখন বডি হাইজ্যাক করা হচ্ছিল, মুখ্যমন্ত্রীর পুলিশ যখন বডি হাইজ্যাক করছিল, তখন কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তদের নাম সকলেই জানতে পেরেছে, কিন্তু আপনি কৌস্তব বাগচিও সেখানে একইভাবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনার কথা বলছি, আমি তো নামের জন্য যাইনি, ছবি তুলতে যাইনি। আর ব্যাপারটা হচ্ছে যে কার নাম জানতে পারলো, কার নাম জানতে পারলো না, ডাজেন্ট ম্যাটার। না, এটা আপনার ক্রেডিট প্রাপ্য। আমি এইভাবে ক্রেডিট দিতে রাজি না। আমি মমতা তাড়ানোর লড়াইতে যদি আমি ক্রেডিট পাই, যে মমতাকে কারা তাড়িয়েছে সেখানে যদি আমার নাম থাকে, আমি মনে করবো দ্যাট ইজ, আমি আপনার সঙ্গে একদম সহমত। দ্যাট ইজ একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এবং আপনি একজন নন কম্প্রোমাইজিং। আমি আপনাকে একটা কথা বলছি, এই কদিন আগে 26,000
আমার প্রশ্নটা শেষ হলো না, আমার প্রশ্নটা ও তো সারা জীবনেও হবে না। সেই যে না হবে, আমার এক্ষুনি হয়ে যাবে। আমার যেটা প্রশ্ন ছিল সজলদা, যে তারপরে যখন আরজি করে নির্যাতিতার বাবা মা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বা পিএমওকে যারা রিপোর্ট করেন সিবিআই, তারা এখনও পর্যন্ত কোনো সন্তোষজনক ফলাফল কেন দেখতে পেলাম না আমরা আরজি কর আন্দোলনকে কেন্দ্র করে? আপনি ব্যক্তিগতভাবে দুটো প্রশ্ন আছে আপনার প্রশ্নের মধ্যে, একটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা, আর একটা হচ্ছে সিবিআই এর ব্যর্থতা। কোনটা নিয়ে বলবো বলুন? না, দুটো। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন, মন্ত্রকের অধীনে সিবিআই তদন্ত করছে, সিবিআই ব্যর্থতা আছে, এ কথা মানতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু আপনাকে আমি কটা প্রশ্ন করি, আপনি আমাকে বলুন তো, একটা তদন্ত কিসের ওপর হয়? প্ল্যানচেট করে তদন্ত করা যায় না। প্ল্যানচেট করে তদন্ত এভিডেন্সের ওপরে হয়। এভিডেন্স যদি একটা সরকার মিটিয়ে দেয়, সিবিআই এর লোকগুলো কারা? সিবিআই এর লোকগুলো তো মহাজাগতিক অবশ্যই কোনো জায়গা থেকে আসেনি। তারা তো এই বিশ্বের আপনার আমার মতন রক্ত মাংসের মানুষ, তারা কেউ শার্লক হোমস নয়, গল্পের নায়ক নয়। আমার বক্তব্য হচ্ছে সিবিআইকে আমরা ফুলিয়ে পাপিয়ে অতিমানব করে ফেলছি। সারা ভারতবর্ষে সিবিআই যত মামলা করে তার থেকে অন্তত 42-43 গুণ বেশি মামলা তাদেরকে শুধু পশ্চিমবঙ্গে করতে হয়। সিবিআই এর তো আর পুলিশের মতন পাড়ায় পাড়ায় চৌকি নেই, পাড়ায় পাড়ায় থানা নেই। তো সিবিআই এই যে এত মামলার প্রেসার, এবার সিবিআইতে লোক নিয়োগ করতে হবে। হ্যাঁ, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনাকে ভাবতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে একটা সরকার, আপনি আমাকে বলুন, বডি ছিল না, বডি যদি না পাওয়া যায় দ্বিতীয়বার পোস্টমর্টমের অবকাশ ছিল না। অবশ্যই প্রথমবার যে পোস্টমর্টম হয়েছিল তাতে যারা আন্দোলনকারী তারাই কিন্তু স্যাটিসফাইড বলে সই করে এসেছিলেন। এবারে আপনি বলুন তাহলে 4 দিনের মধ্যে সিবিআই তদন্তের ভার 24 ঘন্টার মধ্যে গল্প শেষ করে দিয়েছে। বডি তো কয়েক ঘন্টার মধ্যে করেছে, তার একদিন ছেড়ে পরের দিন ঘরটা ভেঙে দিয়েছে, পাশের ঘরটা ভেঙে দিয়েছে। আপনি আমাকে বুঝিয়ে বলুন, এরপরে সিবিআই কি করতে পারবে? ডেড বডিটাই তো মেন সোর্স, যে কিভাবে মারা গেছে অবশ্যই না বাকি এই যে একটু আগে বলছিলাম সাইড ডিশ, বাকি সবগুলোই তাই। মেন যেটা বস্তু সেটাই ছিল না, তার উপায় ছিল না একটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপোজ করার, তার কাছে কোনো রকম কোনো কিছুই ছিল না প্র্যাকটিক্যালি। তার কাছে কিছু কাগজ ছিল, সেই কাগজগুলো সই করেছেন কিছু রেজিস্টার্ড মানুষ, সাধারণ মানুষ নয়। তারা যখন ডাক্তার হিসেবে সই করেছেন, তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন, সেই নাম্বারটাকে তো অস্বীকার করতে পারবে না, তখন তাদেরকে সেই মতন চলতে হয়েছে খানিকটা। আবারও বলছি, ব্যর্থতার পাটটা আপনি তুলতে পারেননি, ব্যর্থতার পাটটা আমি তুলছি। এর বাইরেও ব্যর্থতা ছিল। ধরুন যদি একটা অর্থোপেডিক ওটির ভেতরে তাতে কিছু সন্দেহজনক রক্তের চাপ পাওয়া গেছিল বলে সিবিআই তাকে লক করেছিল, পরবর্তীকালে সিবিআই সেটা খুলে দিয়েছিল, কিন্তু মাঝখানে কোনো তদন্ত করেনি, এটা নিশ্চয়ই সিবিআইয়ের ব্যর্থতার মধ্যে পড়ে। কিন্তু আপনাকে বুঝতে হবে, যখন একটি এই ফেডারেল স্ট্রাকচারে যখন রাষ্ট্রশক্তি নিজের দায়িত্ব নিয়ে তদন্ত লোপাট করেন, আপনি এখানে যদি আপনি খুন করেন বা আপনি যদি একটা ক্রাইম করেন, সেই প্রমাণ আপনি যেভাবে লোপাট করবেন, একজন পুলিশ অফিসার যদি তার সমস্ত রাষ্ট্রীয় শক্তি নিয়ে তারপর যদি সেই প্রমাণটা লোপাট করে, সে অনেক নিখুঁত কাজ করবে, কারণ সে খুঁতগুলো জানে। মোডাস অপারেন্ডি, সেটা পুরো মোডাস অপারেন্ডিটা অন্য হলো, সে পুরো বিষয়টা জানে যে আমার কোন কোন জিনিসগুলো মুছতে হবে, কোথায় কোথায় আমি লোককে কানাগলিতে ঢুকিয়ে দেবো, সেটা সে জানে। হ্যাঁ, অতএব আজকে এটা প্রোপাগান্ডার যুগ, সেই প্রোপাগান্ডার বাজারে সিবিআই কলঙ্কিত। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, আপনারা সমস্বরে বিরোধীরা অন্তত এক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়েছিলেন, আপনারা তাকে সমস্বরে দায়ী করেছিলেন, কিন্তু তাকে যিনি রেগুলেট করেন, যার কাছে তাকে রিপোর্ট করতে হয়, সেই অবধি সিবিআই এখনও পর্যন্ত একাধিক ইস্যুতে কেন পৌঁছতে পারছে না? আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি। এতবার আপনারা মুখ্যমন্ত্রীর হয়ে মঞ্চে গলা ফাটাচ্ছেন সজলদা, নন কম্প্রোমাইজিং লড়াই অন্তত আপনি এবং আপনারা কয়েকজন রাস্তায় করে চলেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশাসনিক জায়গায় কি ব্যর্থতা হচ্ছে? আপনি একটা কথা বলুন তো, ধরুন সিবিআই মমতা ব্যানার্জির কাছে ধরার মতন, অভিষেক ব্যানার্জিকে ধরার মতন, আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি, ঠোস সবুত আছে তাদের হাতে। হ্যাঁ, আপনাদের কথা অনুযায়ী। আচ্ছা, আপনি বলুন তো, পশ্চিমবঙ্গে আপনি গ্যারেন্টি দিয়ে বলুন, পশ্চিমবঙ্গের বাকি রাজনৈতিক দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার হওয়ার পরে তারা তাকে শহীদের মর্যাদা দিয়ে সারা ভারতবর্ষে তাকে সামনে রেখে আন্দোলন করতে যাবে কি যাবে না?
আগে আপনার না সেটা তো hypothetical। না দ্যাট ইজ নট হাইপোথেটিক্যাল, কেন? দ্যাট ইজ প্রুভড। আমি বলছি ইন্ডি জোটের যেদিন মিটিং ছিল সেরকম একটা দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই বা ইডি সমনে হাজিরা দিতে হয়েছিল বলে তার নামে আলাদা করে খালি চেয়ার রাখা ছিল, শুধু ছবিটা আর ধূপ ধুনোটা দিতে বাকি ছিল, ওটা আমরা দিয়ে দেবো পরে। তো এই যে জিনিসটা বারবার প্রমাণ করে নাকি যে আপনারা এই জিনিসটাকে ইম্পেটাস দিচ্ছেন। আচ্ছা, যখন আপনি আমাকে বলুন, যখন কেজরিওয়ালকে সিবিআই গ্রেপ্তার করলো তাকে ক্লিন চিট প্রথমে কে দিয়ে এসেছিলেন? রাহুল গান্ধী দেননি? যে তাকে ধরা অন্যায় হয়েছে। এই যে জিনিসগুলো আনকনস্টিটিউশনাল হয়েছে বলা হয়েছিল, এই যে জিনিসটা আনকনস্টিটিউশনাল, যে কোনো জিনিসই তো অন্যায়। তো এই যে জিনিসটা যারা এই বিচারিতা করে তারা কি করবে? আপনি দেখুন, এই সমস্ত একটা খুব বাজে ন্যারেটিভ আপনারা সেট করে দিয়েছেন। আমি আপনারা করেই বলছি, মানে আমার বলতে কোনো দরকার নেই। এই যে আপনারা বলেন সেটিং, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনারা বলতে আপনি কাকে মিন করছেন? আপনি জামাটা বেশ ভালো, সুন্দর লাল। তো আমি আপনাকে বলি, আপনি আমাকে একটা কথার উত্তর দিন, আপনি একটা সিম্পল কথার উত্তর দিন। 21শে জুলাইয়ের পরে 50-60 জন 100 জন হুলিগানসের বিরুদ্ধে আননোন এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিপিএম কেন একটাও এফআইআর করেনি? কবে 21শে জুলাই? না 21শে জুলাই না, হয়নি। মমতা ব্যানার্জির নামে কোনো এফআইআর হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যখন বলছি তখন আমি এটা ঘেঁটে বলছি। মমতা ব্যানার্জিকে দেখা না সিপিএম জামানায় কিছু এফআইআর হয়নি, আমি আপনাকে বলছি। না, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, আমি বলছি যে আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভিনডিকটিভ নই। না, ভিনডিকটিভ হতে হবে কেন? ভিনডিকটিভ তো মমতা ব্যানার্জি হয়েছেন। বুকে সংবিধান জড়িয়ে যখন বিধানসভা ভাঙছিলেন এফআইআর হয়েছিল? না, হয়নি। সেটিং এর কথা বলছি, কার সাথে কার সেটিং বলছি। আর যখন মানে সেটিং করে সিপিএম হেরে গেল, সিপিএম বুঝেছিল আমার আর ক্ষমতা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাই তুলে দিয়ে গেছিল। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি আমাকে বলুন 14 দিন হাইওয়ে বন্ধ করে আমি যদি আজকে বসে থাকি, পুলিশ আমাকে মেরে তুলে দেবে না? আজকে এই জায়গায় আজকে সিপিএমও যদি বসে থাকে মেরে তুলে দেবে না? কিন্তু মমতাকে 14 দিন ধরে বসতে দেওয়া হলো উইথ পুলিশ প্রোটেকশন। আপনি আমায় বলুন, এবার মমতার রিটার্নটা বোঝাই। মমতার রিটার্নটা হচ্ছে, আপনি আমায় বুঝিয়ে বলুন তো, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মানে বামেদের কার কজনের চিট্টা পেট্টা খুলেছে, কার কজনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বললেন আমরা বদলা নয় বদল চাই বলে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিলেন। তার মানে কি অপরাধীকে ছেড়ে দিতে হবে? অপরাধীকে ক্ষমা করার অধিকার কি একজন মুখ্যমন্ত্রী আছে? নেই। কিন্তু কারোর শাস্তি হয়নি, উল্টে মনীশ গুপ্তর মতন লোকেদেরকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছিল। কি বলছেন আপনারা? যে দাগি মানে টেন্টেড পুলিশ যারা ছিল সেই সময়কার, সেই পুলিশদের প্রমোশন দিয়েছিল মমতা ব্যানার্জি, বুকে জড়িয়ে ধরেছিলেন। কি বলছেন সজলদা? আপনি সবুজ জামা পরেছেন, মাঝে মধ্যেই লাল জামা পরে আপনাকে এবিপি আনন্দের পর্দায় দেখা যায়। আজকে ঘটনাচক্রে আমি লাল পরে আছি, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তবে আপনি একজন, আমার দলের অর্ধেক পতাকার অর্ধেক সবুজ আছে, আপনারা দেখতে পান। আপনি একজন অত্যন্ত বন্ধু বৎসল এবং অতিথি বৎসল মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে প্রশ্নটা, আপনার কাছে আমার প্রশ্নটা অন্য জায়গায়। বামপন্থীরা দাবি করে, সমস্বরে তারা দাবি করেন যে আপনাদের মধ্যে সেটিং রয়েছে, এবং আপনারা বলছেন যে ইন্ডিজোট। আমি সেই প্রসঙ্গে যাব না। আমার আপনার কাছে একটা ঈষৎ অপ্রীতিকর একটা প্রশ্ন আমি করব, আপনার অপ্রীতিকর মনে হতে পারে না, সেটা সেই সাংবাদিকদের সব অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এসএসসি আন্দোলনে আপনারাও সোচ্চার হওয়ার, এবং ব্যক্তিগতভাবে আমি জানি, আমি গিয়ে দেখেছি যে এসএসসি আন্দোলনকারীদের কাছে ব্যক্তিগতভাবে আপনার কৌস্তব বাগচির অত্যন্ত অ্যাকসেপ্টেন্স বেশি রয়েছে। কিন্তু একটা স্টেন, একটা কালো ছাপ কি রয়ে যায় যখন 2016 সেই সময় তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য শুভেন্দু অধিকারী, এবং তার জেলাতেই, তার বাকি বলতে হবে না, সব থেকে বেশি কেলেঙ্কারি। আমি আপনাকে উত্তর দিচ্ছি, ওই জেলার কেলেঙ্কারি হয়েছিল বলেই শুভেন্দু অধিকারী কলঙ্কিত। এই কথাটা যদি আপনাদের ধরে নিতে হয়, আমি ধরে নিচ্ছি, আপনি ধরে যদি নেন, ওখানে তো পুরো সিপিএম বা এসএফআই আন্দোলন করছে না, আলট্রা লেফটরা আছে ওখানে মেনলি আন্দোলনের মুখে। এসইউসিআই, শিক্ষক তো বটেই, হ্যাঁ, এসইউসিআই আছে। আচ্ছা, এসইউসিআই 2011 সালে মমতার সঙ্গে মন্ত্রিসভায় জোট বেঁধেছিল কেন? না না, বলছি এসইউসিআই, আচ্ছা চলুন, সিপিআইএমএলও জোট বেঁধেছিল মমতার সাথে, পরিচয় আছে তো। তাহলে তারা সেই সময় মমতা ব্যানার্জির সঙ্গে সরকারে ছিল, সেই দায়বদ্ধতাটাকে তারা আজকে অস্বীকার করে করতে গিয়ে। আজকে যদি 16তে না থাকুক, 11তে তো ছিল, 11 থেকে 16 অবধি ছিল, 11 ছিল তো
11 থেকে 16 অবধি ছিল, 11 থেকে 16 অবধি ছিল। তো অপরাধের বিষ তো 11 থেকেই বোনা শুরু হয়ে গেছে। তো আপনি আমায় বলুন, এই 11 থেকে 16 5 বছর তারা কেন ছিল? তারা কেন ছিল? তাদের দায়ও তো আছে। মমতা ব্যানার্জি, আচ্ছা 3-4 বছর ছিল। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার দায়ভার তো তাদেরও নিতে হবে। তাহলে কংগ্রেসকেও নিতে হবে, আপনি কংগ্রেসকে, আমার বাবার কি, এবং বিজেপিকেও নিতে হবে, কারণ বিজেপি না থাকলে ছিল তো, স্বীকার করি না। সিপিএম কে তাড়াতে তখন এটা করতে হয়েছিল, সবাইকেই করতে হয়েছিল। শুভেন্দু অধিকারী একটা কংগ্রেস পরিবারে জন্মানো ছেলে, সে সিপিএম কে তাড়াতে তখন কি করবে? সে কি করবে? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর হাতে যদি এত ক্ষমতা থাকতো, তাহলে যদি এত চুরি করেছে, সেই তথ্যগুলো মমতা ব্যানার্জি কেন প্রকাশ করে দিচ্ছে না? যান না মমতা ব্যানার্জির কাছে, আপনাদের সঙ্গে তো ভালো সম্পর্ক। গাছের সঙ্গে না, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক আপনার নেই তো কি হচ্ছে? সেই জায়গায় দাঁড়িয়ে যারা আপনার চ্যানেল দেখে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। একটা অন্য প্রশ্ন করবো সজলদা, দিলীপ ঘোষ আপনাদের অবিসংবাদী নেতা এবং এখনো পর্যন্ত দিলীপ ঘোষ নিয়ে কথা বললে তারপরে প্রশ্নটা কিন্তু সুশান্ত ঘোষ নিয়ে করতে হবে আমায়। না সে ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি আমায় করবেন। না অবশ্যই, দিলীপ ঘোষ বললে সুশান্ত ঘোষ অবশ্যই করবো, কিন্তু দিলীপ ঘোষ, সুশান্ত ঘোষ, দিলীপ ঘোষ, আমার প্রশ্নটা ঘোষ নিয়ে নয়, আমি আয়ান ঘোষ নিয়েও প্রশ্ন করতে পারি, সেই প্রসঙ্গে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। আমার প্রশ্নটা হচ্ছে সজলদা, আমি সজল ঘোষেই থাকতে চাইছি আপাতত। দিলীপ ঘোষ একজন অত্যন্ত অবিসংবাদী নেতা এবং এখনো পর্যন্ত, এখন আপনারা অবিসংবাদী মানছেন, আগে মানে খাতায় না, তার রাজনৈতিক সততা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কারণ তিনি তো দলবদল করেন। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে আজকে কিছুটা কোণঠাসা। সে তো বুদ্ধদেব বাবু কোণঠাসা ছিলেন রাজনীতিতে। না সে তো শারীরিক, না কোথায় শারীরিক অসুস্থতা? উনি বলেছিলেন না যে ওনার মেয়ে বলেছিল চোরেদের মন্ত্রিসভায় আমার বাবা যাবে না? সময় অসময় দুঃসময় কবিতা উনি লেখেননি? লিখতে হয়েছে। শুনুন, ওসব রাজনীতিতে ওসব হয়, ওটা আমার দলের ইন্টারনাল ইস্যু, ওটা আমি কেন আপনার সঙ্গে ডিসকাস? আমি পাবলিক, একদম পাবলিক ফোরামে যতটুকু এসছে, পাবলিক ডোমেইনে যতটুকু এসছে, আপনি কি মনে করেন? আজকে আমি সেদিন তথাগত বাবুর সঙ্গে কথা বলছিলাম, তথাগত বাবু আমাকে বলছিলেন যে একদম অন এয়ার আছে, যে বিজেপির সম্পর্কে আমার অভিযোগ হচ্ছে যে বিজেপির একজন পূর্ণ সময়ের সভাপতি নেই। আপনি কি এই বিষয়ে একমত? কি বলছে পূর্ণ সময় সভাপতি? তথাগত রায় বলছিলেন আমাকে যে এখন তথাগত বাবু অনেক বিদগ্ধ লোক, আমার থেকে অনেক দিনের বেশি ভারতীয় জনতা পার্টির সাথে তিনি ছিলেন, 4 বছর সভাপতি ছিলেন, আরও অনেক দায়িত্ব সামলেছেন। তার বক্তব্যকে কন্ট্রাডিক্ট করার ইচ্ছে থাকলেও আমি করব না। আমি তাকে কন্ট্রাডিক্ট করতেও পারি, কিন্তু তাকে সম্মান করি, আমি বিশেষভাবে তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই আমি এটা নিয়ে কথা বলব না। একদম শেষ দিকে আলোচনার আসছি সজলদা, 2026 নির্বাচনে আপনাদের এজেন্ডা কি? আপনারা কি, আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, আপনি আমাকে আবারও বামপন্থী বলতে পারেন বা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলতে পারেন, আমি সেই জায়গায় কোনো বামপন্থী তৃণমূল হলে চোর বলে, আমার একদম পরিষ্কার প্রশ্ন, ঠিক আছে, আমার একদম পরিষ্কার প্রশ্ন হচ্ছে সজলদা, সিরিয়াসলি নিন আপনি প্লিজ বিষয়টাকে, যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনারা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় লিপ্ত, আপনারা এবং তৃণমূল কংগ্রেস। আপনারা কি হিন্দুত্বের এজেন্ডায় ভোট? लोहे काटता है, लोहे को काटता है, सहज सरल कथा, लोहे को ही काटता है। एजेंडा की 26 एजेंडा 26,000, 26 एजेंडा आरजीकर, 26 एजेंडा आरो तैरी होबे, 26 एजेंडा शेष करते पारबेन ना আপনি গুণে। অনুব্রত চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি, কোনো এজেন্ডা লাগবে না। ওরা, আপনি বলুন তৃণমূলকে ভোট দেবে এমন 10টা কারণ, একটা কারণে আমি মানছি, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে সজলদা সিপিআইএম বা বিজেপির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক সহস্র গুণে গিয়েছে। দেখুন নন ইস্যুকে ইস্যু করে সরকার বদলে দিল। ঠিক। আর আপনারা না নন ইস্যুকে ইস্যু করে না, এসব বললে হবে না, ভুলভাল কথা। আপনাকে ইস্যু যথেষ্টই তৈরি করেছিল। এবার মূল যে জায়গায় 45 বছরের সিপিএম, মমতা ব্যানার্জিরও জীবনের প্রায় 45 বছরের লড়াইয়ের পর তিনি পাল্টাতে পেরেছেন। আর আপনি ভাবছেন যেটা হাইব্রিড মাগুর মাছের মতন কাল তৈরি হয়েছে 3 থেকে 77, আপনি এটাকে সাকসেস বলেন না ফেলিওর? অবশ্যই সাকসেস। ব্যাস, তাহলে আর অন্য কথা বলবেন না। একটা দল মানে প্রকৃত ডানা মেলেছে 16 সালে, 19 সালে, 14 সালে, 16 সালে, না তখন একটা দুটো করে, ওগুলো গুনতির মধ্যে আসে না। প্র্যাকটিক্যালি তারা ডানা মেলে খুলে দাঁড়িয়েছে 19 সালে। হ্যাঁ, সেই দলটার 77টা এমএলএ আছে আজকে, হ্যাঁ 12টা, 200টার বেশি থাকতো আপনারা দাবি করেছিলেন। না ভুলভাল কথা, একদম না বলা ভালো। দেখুন, লোকে তো সবটাই দেখবে, কতটা আপনি এডিট করবেন আমি জানি না। না বাহ, খুব সুন্দর, আপনার সততাকে প্রণাম জানিয়ে নি। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি একাধিকবার এরকম বলেছিলেন, যেটা হয়নি,
হয় এবার নয় নেভার। রাজনীতি একটা এমন বস্তু, রাজনীতিতে এবারও হয়নি, আবার নেবারও হয়নি। না, আমার প্রশ্ন সজলদা, আপনারা কি একদম এরকম হয়? তীরে এসে তরি ডুবছে কেন? আরে তীরে এসে তরি ডুবছে তো, প্রত্যেকবার ডোবে না। আশাবাদী? আশাবাদী না, আমি নিশ্চিত। আমার সজল ঘোষের উক্তি দিয়ে আমি একদম একটা শেষ প্রশ্ন করে আমি আমার কথোপকথন আজকে শেষ করব। তার আগে সময় দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে সজলদা, আপনাদের বক্তব্য নেই যে আপনারা তো 30% পিছিয়ে থেকে খেলা শুরু করছেন। আমি স্ট্যাটিস্টিক্সের কথা বলছি, আপনাদের কথা বলছি আমি। 70% ভালো করে পড়ালেখা করে গেলে 70%-এ 70 পাওয়া যাবে। মানে 70-এর মধ্যে গণতন্ত্রের নিয়মটা এমনই, 51 মানে 100, 49 মানে 0। 51 মানে গণতন্ত্রের নিয়ম, সংসদীয় নিয়ম হচ্ছে 51 মানে 100, আর 49 মানে 0। মানে 70-এর মধ্যে আপনি 50-এর, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? অবশ্যই বুঝতে পেরেছি। 51 মানে আমরা 40% ভোটে পৌঁছে গেছি। আপনি কতগুলো কথা বলছেন? হ্যাঁ, পৌঁছে গেছেন। 40% ভোটে আমরা পৌঁছে গেছি। আমাদের তো 30% সাথে নেই। 30% সাথে নিয়ে মমতা ব্যানার্জি আমাদের থেকে 5-6% এগিয়ে আছেন। তাহলে ভাবুন, না বলছি সেটা কত সালে? 21-এ। আমরা আপনি বলতে ভুলে গেছেন, আমি মনে করাচ্ছি যে আমরা এবারে লোকসভায়, আপনি বলতে ভুলে গেছেন যে আমরা 6টা সিট কম পেয়েছি। না বলতে ভুলে না, কিন্তু আমি বলছি না, আমি বুঝিয়ে বলছি। আমরা মমতা ব্যানার্জির প্রার্থী হলে, জোড়া ফুল হলে মানেই চোর, কোনো আলাদা এজেন্ডা নেই। সে পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট অবধি। আমার এই যে 6টা আসন কমে যাওয়াটা আমাদের ব্যর্থতা, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ভোট বেড়েছে প্রায় 5 লাখ 21-এর থেকে 24-এ। আর আমাদের কিচ্ছু করতে হবে না, পরিবর্তন করতে আর আমাদের কিছু করার দরকার নেই, কোনো কাজ করতে হবে না। মানুষ সব জানে আজকের দিনে। মানুষ জানে না তা নয়, যে মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে, এমন কোনো ইস্যু নেই। মানুষ প্রতিদিন টিভি খুললে, মোবাইল খুললেই দেখতে পাচ্ছে চোখের সামনে। আজকের দিনে মানুষ খবরের কাগজ পড়ে না অনেক ক্ষেত্রে, কিন্তু মানুষ অনেক বেশি আপ টু ডেট। আমি বলছি কিছু করতে হবে না, শুধু আমি বাঙালি, হিন্দু, সমস্ত মানুষের কাছে, সকলের কাছে অনুরোধ করব, আমি কাকে ভোট দেবেন আমি বলছি না, সেটা ভোটের সময় বলবো। আমি বলবো শুধু আপনারা 10% ভোট বেশি দিন, তাহলে খেলা ঘুরে যাবে। গল্প শেষ। 10% ভোট বেশি দিন। যদি একই ভোট হয়, যদি 1% হয়, আপনি আমাকে বলুন তো, এই 26,000 চাকরি যাদের গেছে, তাদের পরিবারের যদি 1 লাখ লোক থাকে, তারা কোন দিকে ভোট দেবে? যেদিকে গুছে দিক, মমতাকে দেবে না। আর যদি আমাদেরকে দেয়, তাহলে একটা কমা একটা বাড়া। এইগুলো হচ্ছে সহজ সরল অঙ্ক। ইলেকশন ইজ আ ম্যাথমেটিক্স। ইলেকশন একটা অঙ্ক, ইলেকশন একটা ফিলোসফি। একদম ফিলোসফি পড়ে, সেটা তো বটেই, ফিলোসফি তো বটেই, কিন্তু ইলেকশন ইজ আ ম্যাথমেটিক্স, এতে কোনো ভুল নেই। এই অঙ্কটা আপনাকে বুঝতে হবে যে তৃণমূল গত 5 বছরে এমন কিছু নতুন কাজও করেনি। শুনুন, লক্ষ্মী ভাণ্ডার খেয়েও 2,28,000 লোক আমাকে 21-এ ভোট দিয়েছিল। লক্ষ্মী ভাণ্ডার নিয়েও 2,33,00,000 লোক, 2,33,00,000 লোক আমাদেরকে লোকসভায় ভোট দিয়েছিল। প্রধানমন্ত্রীর রেশন খেয়েও 2,60,65,00,000 লোক মমতাকে ভোট দিয়েছিল। সজলদা, এই শোটা আপনাকে কথা বলতে দেওয়ার শো, কিন্তু এই জায়গাটা আমি একটু ডিফার করবো। আপনিও আশা করি কোথাও কি আমার সঙ্গে একমত হবেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার কেন বলছেন? সেটা তো সরকারের প্রকল্প, সরকারের কাজ। তো মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার কেন হতে যাবে? যেটা সহজ কথা, যেটা বাস্তব কথা, যেটা মানুষের কথা, সেটাই আমি বলেছি। কেন্দ্রীয় সরকারের রেশন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, 100 দিনের কাজ, সরকারের প্রকল্প, না, হ্যাঁ, ওটা বললে মমতা ব্যানার্জি খুশি হয়। আমার প্রকল্প বললে, হ্যাঁ, বেচারি সারাদিন এত গাল খায়, 2-1টা খুশি করে। অনেক ধন্যবাদ। আমি সজলদার সঙ্গে কথা বলার শুরুতেই আমি কথা বলছিলাম, যখন মানে আমরা অ্যান্টি চেম্বারে যখন কথা বলছিলাম, সজলদা একজন অত্যন্ত নারকলের মতো মানুষ। আপনারা সজল ঘোষের কঠিন অংশটুকু দেখলেন, ভেতরের নরম অংশটুকু দেখেননি। সজল ঘোষ একজন অত্যন্ত দুর্দান্ত ক্ষমতা সম্পন্ন সাবলীল অরেটর, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং একের পর এক বাউন্সার আমি করার চেষ্টা করেছি, এবং সজলদাও বেশ কিছু দারুণ হুক করেছেন। সজলদা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।